ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। পাশাপাশি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, পিএসসি, অ্যাসিস্ট্যান্ট টিচার রিলেটেড ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের উপরে আলাদা আলাদাভাবে এক্সপ্লানেশন, প্রশ্ন উত্তর এবং ওয়ান লাইনারের ক্লাস তোমরা আমাদের বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সে পেয়ে যাবে। তাই যারা যারা ইচ্ছুক, তোমরা চাইলে এই সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের এই বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সটা জয়েন করতে পারো, বা তোমরা চাইলে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। তার জন্য তোমরা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা প্রত্যেকটি ক্লাসের এই পিডিএফগুলি পেতে হলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দ্য লাগুনের ওপরে আজকের ক্লাসটা ক্লাস নাম্বার 9। আমরা ক্লাস নাম্বার 8 পর্যন্ত যতদূর কভার করেছিলাম, তারপর থেকে আজকের ক্লাসে লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করব। আশা করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে ফলো করবে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে মাঝের ক্লাসগুলোতে ভিডিও ছিল, তারপরের ক্লাসগুলোতে ভিডিও নেই। তবে তার সাথে অনেকে বলেছো যে ভিডিওর ক্লাসগুলোতে সাউন্ডটা ক্লিয়ার নেই। তাই যেহেতু কিছুটা সমস্যা দেখা দিচ্ছে ভিডিওটার জন্য, সাউন্ড ক্লিয়ার থাকছে না, অন্যান্য টেকনিক্যাল ইস্যুস দেখা দিচ্ছে, এই সমস্যাগুলোর জন্য আমি আপাতত ভিডিওটা অ্যাড করছি না। মাঝে মাঝে চেষ্টা করব আমি দু একটা ছোট ক্লাসে যদি ভিডিওটা অ্যাড করা যায়, কিন্তু লং ক্লাসগুলোতে ভিডিওটা অ্যাড করলে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। তাই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। যতদিন না পর্যন্ত আমি ভিডিও সেটআপটা ঠিক করে উঠতে পারছি, আমি তোমাদেরকে অডিওর থ্রুই ক্লাস দেব, যেমনটা আমি দিচ্ছি। বোঝা গেছে? তো দেখো, আজকের ক্লাসে ক্লাস নাম্বার 9-এ আমরা কি দেখব। প্রথমেই শুরু হচ্ছে উই কুড হেয়ার দ্য টক অফ স্লেভ গার্লস অ্যামংস্ট দ্য সেড। এখানে আমরা দেখেছিলাম যে অতীতের স্মৃতিচারণা করছে আরশাদ, সেই হোয়াইট ম্যানকে তার সেই পুরনো দিনের গল্পটা বলছে, যখন সে ডায়ামেলিনকে, তার ভালোবাসার মানুষটাকে, ভাইয়ের সাথে সে সেখান থেকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিল, তাই না? তো সেই যে যাত্রার কথা বর্ণনা করতে গিয়ে সে বলছে যে উই কুড হেয়ার দ্য টক অফ স্লেভ গার্লস অ্যামংস্ট দ্য সেট। উই, আমরা, কুঁড়ে ঘরগুলোর মাঝে দাসীদের, মানে দাসী মেয়েদের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম। স্লেভ গার্লস মানে কি? দাসী মেয়েরা যারা। আর শেডস মানে ওই যে কুঁড়ে ঘর বা চালা ঘর। তো আরশাদ এবং তার ভাই যখন ডায়ামেলিনকে নিয়ে পালানোর জন্য অপেক্ষা করছিল, তখন তারা আশেপাশের সমস্ত পরিবেশ সম্পর্কে কিন্তু সজাগ ছিল, এবং একটা টান টান উত্তেজনার মুহূর্ত যে তখন চলছিল সেটাই বোঝাচ্ছে এই লাইনটা, যে আমরা শেডগুলোর বা চালাঘরগুলোর মধ্যে দাসীদের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম। তারপরে কি বলা হচ্ছে? দেন উই ফাউন্ড আ প্লেস ডেজার্টেড অ্যান্ড সাইলেন্ট। তারপরে আমরা একটা নির্জন এবং শান্ত জায়গা খুঁজে পেলাম। ডেজার্টেড মানে নির্জন, শান্ত জায়গা খুঁজে পেলাম। উই ওয়েটেড দেয়ার, এবং সেখানেই আমরা অপেক্ষা করতে লাগলাম। মানে তারা এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে আর কেউ ছিল না, যাতে তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারে। তেমনই একটা জায়গায় পৌঁছে তারা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। শি কেম, শি বলতে শি এখানে ডায়ামেলিন, সে এলো। তাহলে ধরা পড়ার ভয়ে পালাচ্ছিল, নিরাপদ স্থান পেল, গোপন জায়গা, সেখানে তারা ওত পেতেছিল। এরপরে ডায়ামেলিন এলো। তারপরে কি বলা হচ্ছে? সি কেম রানিং অ্যালং দ্য শোর, র্যাপিড অ্যান্ড লিভিং নো ট্রেস, লাইক আ লিফ ড্রাইভেন বাই দ্য উইন্ড উইথ ইনটু দ্য সি। কত সুন্দরভাবে বলা হয়েছে এখানে, দেখো, যে সে তীরের ধার দিয়ে দৌড়ে দৌড়ে এলো, দ্রুত এলো, কোনো চিহ্ন না রেখে সে এলো, ঠিক যেন বাতাসের তাড়ায় সমুদ্রে গিয়ে পড়া একটা পাতার মতো। দেখো, র্যাপিড মানে তো দ্রুত, ট্রেস চিহ্ন, ড্রাইভেন চালিত, মানে এখানে ডায়ামেলিনকে বাতাসের তাড়নার ওড়া পাতার সাথে তুলনা করা হচ্ছে। মানে ডায়ামেলিনকে বাতাসে উড়ে যাওয়া একটা পাতার সাথে এখানে তুলনা করা হচ্ছে। সে যেন এমন ভাবে দৌড়ে এলো যেন বাতাসে একটা পাতা যেন উড়ে চলে এলো।
এটা তার সেই অসহায়ত্ব এবং দ্রুত গতিটাকে বোঝাচ্ছে, যে ভাগ্যের হাতে যেন সে বন্দি, আরশাদের দিকে যেন সে ছুটে এসছে। তাই বলা হচ্ছে সে তীরের পাশ দিয়ে দৌড়ে এলো দ্রুত, কোনো চিহ্ন না রেখেই, যেমন বাতাসের ধাক্কা একটা পাতা সমুদ্রে গিয়ে পড়ে। তাহলে বাতাসের দ্বারা তাড়িত একটা পাতার সাথে ডায়ামেলিনের তুলনা করা হচ্ছে তার ব্যাকুলতাটা এবং তার গোপনীয়তাটা প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য। মাই ব্রাদার সেইড গ্লুমিলি, আমার ভাই বিষণ্ণভাবে বলল, গ্লুমিলি বিষণ্ণভাবে, গো অ্যান্ড টেক হার, যাও ওকে নিয়ে এসো, ক্যারি হার ইনটু আওয়ার বোট, ওকে আমাদের নৌকায় তোলো। তাহলে আরশাদের ভাই তাকে উৎসাহিত করছে ডায়ামেলিনকে সাথে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য, যদিও তারও গলায় কিন্তু সেই একটা বিষণ্ণ এবং গম্ভীর ভাব ছিল, তাই না? তাই বলা হচ্ছে যে ভাই তো জানতো যে এই কাজের পরিণতি তো ভয়াবহ হতে পারে, মৃত্যুও হতে পারে, তাই তার গলাতে আনন্দ ছিল না, একটা গাম্ভীর্য ছিল। তবুও আরশাদকে সে উৎসাহিত করলো, বলল যাও তাকে নিয়ে এসো বোটে। আই লিফটেড হার ইন মাই আর্মস, দেখো আমি তাকে আমার আর্মস, আমার বাহুগুলোতে, মানে আমি তাকে একদমই যেন পাঁজা গোলা করে তুলে নিলাম। শি প্যান্টেড, হার হার্ট ওয়াজ বিটিং এগেনস্ট মাই ব্রেস্ট, দেখো আমি তাকে আমার দু হাতে তুলে নিলাম, সে হাঁপাচ্ছিল, প্যান্টেড, আমার বুকের ওপরে তার হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। একদমই একটা আবেগঘন মুহূর্ত, ডায়ামেলিনের উত্তেজনার কথা এখানে প্রকাশ পাচ্ছে, যে সে হাঁপাচ্ছিল, তার হৃদয়ের যে স্পন্দন আমার বুকের ওপর আছড়ে পড়ছিল। লিফটেড মানে তুলে নেওয়া, প্যান্টেড মানে হাঁপানো, বিটিং মানে স্পন্দিত হওয়া। তো একটা গভীর রোমান্টিক উত্তেজনার মুহূর্ত, ডায়ামেলিনের ভয় এবং আরশাদের প্রতি তার সেই সমর্পণ যেন এখানে ফুটে উঠেছে, আমরা বুঝতে পারছি। I said I take you from those people. You came to the cry of my heart, but my arms take you into my boats against the will of the great. দেখো কি বলা হচ্ছে, আমি বললাম আমি তোমাকে ওই মানুষদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি, তুমি আমার হৃদয়ের ডাকে সাড়া দিয়ে এসেছো, কিন্তু আমার বাহুগুলো তোমাকে এই নৌকায় তুলে নিচ্ছে সেই মহান অধিপতিদের ইচ্ছার বিরুদ্ধে। এগেনস্ট দ্য উইল মানে ইচ্ছার বিরুদ্ধে, দ্য গ্রেট মানে ক্ষমতাবান। তো আরশাদ স্বীকার করছে যে এই ভালোবাসা কিন্তু নিষিদ্ধ ভালোবাসা, তিনি সামাজিক নিয়ম এবং শাসকের অবাধ্য হয়ে তাকে নিজের করে নিতে চাইছেন। তাই বলছেন যে আমি তাকে বললাম, মানে আরশাদ ডায়ামেলিনকে বলছে আমি তোমাকে ওইসব মানুষের কাছ থেকে নিয়ে যাচ্ছি, তুমি আমার হৃদয়ের ডাকে সাড়া দিয়ে এসেছো, আমি কিন্তু তোমাকে সেই প্রভাবশালী ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গিয়ে আমার নৌকায় তুলে নিচ্ছি। মানে তার প্রেমিকাকে সে বলছে সমাজ থেকে পালিয়ে যাচ্ছে তারা এমন এক জায়গায় যেখানে তারা প্রভাবশালী ব্যক্তিদের কিন্তু শত্রুতে পরিণত হচ্ছে, তাই না? ডায়ামেলিন স্বেচ্ছায় আরশাদের কাছে যদিও আসছে, তবুও তাকে নিয়ে যাওয়াটা সামাজিক এবং রাজনৈতিক নিয়মের বিরুদ্ধে একটা বিদ্রোহ, সেটাই সে বলতে চাইছে। ইট ইজ রাইট, said my brother, we are men who take what we want and can hold it against many. We should have taken her in daylight. I said, let us be off. She was in my boat. I began to think of our rulers many men. দেখো এটাই ঠিক, ইট ইজ রাইট। কে বলছে? আমার ভাই, মানে আরশাদের ভাই। আমরা এমন এক পুরুষ যারা যা চাই তাই ছিনিয়ে নিই, বহুজনের বিরুদ্ধে গিয়েও আমরা সেটাকে ধরে রাখতে পারি। আমাদের উচিত ছিল দিনের আলোতেই ওকে নিয়ে আসা। আরশাদের ভাই এখানে ব্যাখ্যা দিচ্ছে যে তাদের সাহসিকতা, তাদের শক্তি অনেক, মানে সে বলতে চাইছে তারা ভীতু নয়, তারা যা চায় সেটাই অর্জন করার ক্ষমতা তারা রাখে, এমনকি সবার সামনে প্রকাশ্য দিবালোকেও তারা সেটা করতে পারে, সেটাই বলতে চাইছে। তখন আমি বললাম, আই সেড, আমি মানে আরশাদ, চলো এবার পালানো যাক, কারণ সে নৌকায় ওঠার পর থেকেই আমি শাসকের অসংখ্য সৈন্য দলের কথা ভাবতে শুরু করেছিলাম। অবশ্যই আরশাদ তার ভাইকে তাড়া দিচ্ছে যে চলো এখান থেকে। ডায়ামেলিনকে সে তো পেয়ে গিয়েছে, পাওয়ার পর তার মনে হারানোর ভয় কাজ করছে, কারণ অলরেডি সে সেই যে শাসকের
একদম শত্রুতে পরিণত হয়ে গেছে। তাই সে বুঝতে পারছে শাসকের লোকেরা খুব শীঘ্রই তাদের পিছু নেবে, তাই সে আর হারানোর ভয়ে সেখানে আর থাকতে চাইছে না। কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি চলতে বলছে বা সেখান থেকে বেরোতে বলছে তার ভাইকে। ইয়েস, লেট আস বি অফ, হ্যাঁ চলো যাই। কে বলছে? সেড মাই ব্রাদার, আমার ভাই বলল। আরশাদ বলছে, তার ভাইও বলল, হ্যাঁ চলো যাওয়া যাক। We are cast out and this boat is our country now and the sea is our refuge. He lingered with his foot on the shore and I entreated him to hasten, for I remembered the strokes of her heart against my breast and thought that 2 men cannot withstand 100. দেখো, হ্যাঁ চলো বলা হলো, আমাদের সমাজচ্যুত করা হয়েছে এবং এখন এই নৌকাটাই আমাদের দেশ আর এই সমুদ্রটা। মানে তারা যেহেতু পালিয়ে যাচ্ছে, তাদের আর কোনো নির্দিষ্ট তো কোনো বাড়ি বা বসতি পরিচয় তো নেই, তারা এখন যাযাবর। আর এই নৌকার এই যে সীমাহীন সমুদ্রটাই তাদের জীবন এবং বেঁচে থাকার একমাত্র সম্বল, সেটাই তারা বোঝাতে চাইছে এখানে। দেখো, ম্যালয় অঞ্চলের কোনো নির্দিষ্ট শাসকের নাম এখানে বলা নেই, তবে তৎকালীন সেই সামন্ততান্ত্রিক প্রধানদেরকে এখানে বোঝানো হচ্ছে যে তাদের অনুমতি ছাড়া তাদের দাসীকে নিয়ে যাওয়া একদমই মৃত্যুদণ্ডযোগ্য যেন অপরাধ। তো ডায়ামেলিন একজন ক্ষমতাশালী শাসকের দাসী, আরশাদ তাকে ভালোবাসে। তো এর পরে যে পালিয়ে যাওয়া, এর ফলে তারা সেই শাসকের শত্রুতে পরিণত হয়, যেটা আরশাদের জীবনের চরম একটা ট্র্যাজেডি, তাই না? কি বলা হয়েছে? উই আর কাস্ট আউট অ্যান্ড দিস বোট ইজ আওয়ার কান্ট্রি নাও। কাস্ট আউট মানে কি? বিতাড়িত, সমাজ থেকে তাড়িয়ে দেওয়া, কাস্ট আউট। তাহলে আমরা এখন সমাজচ্যুত হয়ে গেছি, সমাজ তাড়িয়ে দিয়েছে, আর আমরা আশ্রয় নিয়েছি কোথায়? এই সমুদ্রে, তাই না? বলছে আমরা সমাজচ্যুত, নৌকাটাই আমাদের আশ্রয় আর এই সমুদ্রটাই আমাদের এখন, মানে নৌকাটাই আমাদের দেশ আর সমুদ্রটাই আশ্রয়। হি লিঙ্গার্ড উইথ হিজ ফুট অন দ্য শোর, সে তার পা তীরে রেখে কিছুটা দেরি করছিল। লিঙ্গার্ড, দেরি করা। এন্ট্রেটেড, অনুরোধ করা। হ্যাশন, তাড়াতাড়ি করা। আর আমি তাকে দ্রুত করতে অনুরোধ করছিলাম, কারণ আমার মনে পড়ছিল আমার বুকের ওপরে ডায়ামেলিনের হৃদস্পন্দনের কথা, এবং ভাবছিলাম যে মাত্র 2 মানুষ কখনোই 100 জনের বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। তাহলে আরশাদ যখন ভাইকে বলল চলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক, সে তীরে পা রেখে একটু দেরি করছিল এবং আমি তাকে তাড়াতাড়ি করতে আরো অনুরোধ করলাম, কারণ আমি ডায়ামেলিনের সেই যে হৃদস্পন্দন যেটা আমার বুকে অনুভব করেছিলাম এবং ভাবছিলাম যে আমরা 2 রয়েছি এবং শত্রু মানে শাসকের বিরুদ্ধে আমরা 2 টিকতে পারবো কি? কারণ তার তো অনেক সৈন্য। তাই আমার খুব ভয় হচ্ছিল, ডায়ামেলিনের হৃদস্পন্দনটা আমি ফিল করছিলাম, সেই যে উত্তেজনাটা, তাকে আর হারাতে চাইছিলাম না। তাই সেখান থেকে দ্রুত প্রস্থান করার জন্য আমার ইচ্ছে ছিল। We left paddling downstream close to the bank, and as we passed by the creek where they were fishing, the great shouting had ceased, but the murmur of voices was loud like the humming of insects flying at noonday. আমরা তীরের খুব কাছাকাছি দিয়ে একদমই ডাউনস্ট্রিম, ভাটার দিকে সেই নৌকাটা তার যে বৈঠাগুলো বেয়ে চললাম। আর আমরা যখন সেই খাঁড়িটার পাশ দিয়ে যাচ্ছিলাম যেখানে তারা মাছ ধরছিল, তখন সেই যে চিৎকার, সেই চিৎকার থেমে গিয়েছিল, কিন্তু মানুষের সেই কণ্ঠস্বরের গুঞ্জন শোনা যাচ্ছিল। মানে চিৎকারটা থেমেছে, গুঞ্জন শোনা যাচ্ছে, ঠিক যেন দুপুরবেলার উড়ন্ত পতঙ্গদের সেই ভনভনানি শব্দের মতো। মানে তারা তো খুব সাবধান এবং নিঃশব্দে নদী দিয়ে পালিয়ে যাচ্ছে, তো দূরে লোকজনের সেই হট্টগোলগুলো থেমে গিয়েছে, কিন্তু মানুষের কথা বলার যে শব্দগুলো তাদের কানে আসছে গুঞ্জনের মতো, এবং এই গুঞ্জনটা ইঙ্গিত দিচ্ছিল যে বিপদ কিন্তু এখনো কাটেনি, মানুষজন সেখানে সজাগ তো রয়েছে, তাদের কথার সেই শব্দ যেহেতু আসছে, তাই না? সেটাই বলা হচ্ছে এখানে। মারমার, মৃদু গুঞ্জন, হামিং, ভনভন শব্দ, সিজড মানে থেমে যাওয়া। তাহলে জোরে চিৎকার থেমে গেছিল, কিন্তু মানুষের গুঞ্জন এমন জোরে ছিল যে দুপুরে উড়ন্ত পোকামাকড়ের ভনভন শব্দের মতো সেটা লাগছিল। তারপরে কি বলা হয়েছে? দ্য বোটস ফ্লোটেড ক্লাস্টার্ড টুগেদার ইন দ্য রেড লাইট অফ টর্চেস।
under a black roof of smoke, and men talked of their sport. দেখো কি বলা হচ্ছে, ক্লাস্টার্ড বা ক্লুস্টার্ড মানে কি, একসাথে জড়ো, টর্চেস মশাল, নৌকোগুলো একসাথে জড়ো হয়েছিল মশালের লাল আলোয়, আর তার উপরে কালো ধোঁয়ার ছাদ ছিল। তাহলে এখানে বলা হচ্ছে যে ধোঁয়ার একটা কালো ছাদের নিচে, এবং সেখানে লোকেরা তাদের খোলা সেই আমোদ প্রমোদ নিয়ে কথা বলছিল। Men that boasted and praised and jeered, men that would have been our friends in the morning, but on that night were already our enemies. কত সুন্দর কথা বলেছে দেখো। লোকেরা তাদের খেলাধুলো নিয়ে কথা বলছিল, মানে ওই মাছ শিকার নিয়ে। তো তারা এখনো তো এই বিপদের কথা জানে না, তাই না? তারা জানে কি, সাধারণ জীবন চলছিল যেরকম চলছে, তাই না? কিন্তু আরশাদের জন্য তো সব বদলে গেছে এখন, তাই বলা হচ্ছে। তো ম্যান দ্যাট বোস্টেড অ্যান্ড প্রেইজ অ্যান্ড জিয়ার্ড, বোস্টেড গর্ব করছিল, জিয়ার্ড বিদ্রুপ করছিল। লোকেরা যারা গর্ব, প্রশংসা এবং বিদ্রুপ করছিল, মানে সাধারণ মানুষের সেই সামাজিক আচরণের কথা বলা হচ্ছে, তাই না? তাই বলছে যে এগুলো যারা করছিল, ম্যান দ্যাট উড হ্যাভ বিন আওয়ার ফ্রেন্ডস, মানুষেরা যারা সকালে আমাদের বন্ধু হতে পারতো, কিন্তু কি হলো, সেই রাতেই তারা আমাদের শত্রু হয়ে গেছে। বাট অন দ্যাট নাইট ওয়্যার অলরেডি আওয়ার এনিমিস। কারণ কি? কারণ সমাজের সম্পর্ক যে পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তাই না? এখন তো সে পালিয়ে যাচ্ছে শাসকের দাস নিয়ে, তাই আর বন্ধু কেউ নেই, তাই সবাই শত্রু হয়ে গেছে তার। উই প্যাডেলড সুইফটলি past. We had no more friends in the country of our birth. She sat in the middle of the canoe with covered face, silent as she is now, unseeing as she is now, and I had no regret at what I was leaving, because I could hear her breathing close to me, as I can hear her now. দেখো কি বলা হচ্ছে, যে উই প্যাডেল সুইফটলি পাস্ট, আমরা দ্রুত সেখান দিয়ে চলে গেলাম। উই হ্যাড নো মোর ফ্রেন্ডস ইন দ্য কান্ট্রি অফ আওয়ার বার্থ, আমাদের এই জন্মভূমিতে আমাদের আর কোনো বন্ধু রইল না, সম্পূর্ণ বিচ্ছিন্নতা এখানে, যেন আমরা নির্বাসনে চলে গেলাম। শি স্যাট ইন দ্য মিডল অফ দ্য ক্যানোই, সেই যে ডিঙি নৌকাটার একদম মাঝখানে সে বসেছিল। কাভার্ড ফেস, মুখটা ঢাকা দিয়ে। সাইলেন্ট অ্যাজ শি ইজ নাও, এখন যেমন শান্ত, মানে আরশাদের প্রেজেন্ট টাইমে তো ডায়ামেলিন মারা গেছে, হোয়াইট ম্যানের পাশে বসে সে এই অতীতের কথাগুলো বলছে, তাহলে এখন মারা গেছে বলতে সে সময় মারা গেছিল, তাই সে সাইলেন্ট ছিল, তাই বলছে এই যে আজ যেমন মারা গিয়ে যেমন সাইলেন্ট আছে, তখন সেরকমই সে বসেছিল, নিস্তব্ধ হয়ে বসেছিল, ঠিক আছে। আনসিং অ্যাজ শি ইজ নাও, এখন যেমন কিছুই দেখে না, তখনও সে কিছুই দেখছিল না, বসেছিল যেন কিছুই দেখছে না। এখনো যেমন সে কিছু দেখে না, তখনও এমনভাবে সে বসেছিল যেন সাইলেন্ট, কিছুই দেখছে না। অ্যান্ড আই হ্যাড নো রিগ্রেট, এবং আমার কোনো অনুশোচনা ছিল না, কারণ আমি তার শ্বাস প্রশ্বাস আমার কাছে শুনতে পাচ্ছিলাম। প্রেমে পড়লে এটাই হয়, প্রেম সবচেয়ে একটা সুন্দর জিনিস, প্রেম সব কিছুর চেয়ে বড়, দেশ সমাজ সব কিছু ত্যাগযোগ্য প্রেমের কাছে। তাই বলছে সব কিছু ত্যাগ করলেও যাকে ভালোবাসি, যাকে চাই, তাকে আমার পাশে পেয়েছি, তাই আমার কোনো কিন্তু এত শত্রু, কোনো বন্ধু নেই মাতৃভূমিতে, এবং আমরা যে একটা অজানার উদ্দেশ্যে নির্বাসনে যেন চলে যাচ্ছি, এই সব কিছুর পরেও আমার মধ্যে কোনো অনুশোচনা নেই। এই যে আই ওয়াজ লিভিং, কারণ আমি যেটা ত্যাগ করছিলাম সেটা নিয়ে আমার অনুশোচনা ছিল না, কারণ আমি তাকে আমার পাশে শুনতে পাচ্ছিলাম। অ্যাজ আই ক্যান হেয়ার হার নাও, যেমন আমি এখন তার শ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছি। দেখো অতীত আর বর্তমান এক হয়ে গেছে, একই পরিস্থিতি এখন যেন, তাই না? একদম ট্র্যাজিক্যালি, যদিও একটু আলাদা, মানে ট্র্যাজিক্যালি ডিফারেন্ট বলছে। তাহলে সে নৌকোর মাঝখানে মুখ ঢেকে বসেছিল, এখন সে যেমন শান্ত ঠিক তেমনই নীরব ছিল, এখন সে যেমন কিছুই দেখছে না ঠিক তেমনই সে এরকমই নিস্পৃহ ছিল, এবং আমি যা কিছু ফেলে যাচ্ছিলাম তা নিয়ে আমার কোনো আফসোস ছিল না, কারণ তাকে তো আমি খুব কাছ থেকে তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম, যেমনটা আমি এখন শুনতে পাচ্ছি। তাহলে ডায়ামেলিন তখন খুব ভীত এবং নীরব ছিল, কিন্তু আরশাদের কাছে তার জন্মভূমি বা বন্ধু বান্ধব হারানোর চেয়ে সেই সময় ডায়ামেলিনকে কাছে পাওয়া ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তাই যে এখানে নাও বলা হচ্ছে এখন,
এই শব্দটা দিয়ে আরশাদ তার বর্তমান সময়ের কথা বলছে, আমরা সেটা বুঝতে পারছি, যেখানে সে ডায়ামেলিনের সেই অসুস্থতা বা মৃত্যুশয্যায় সে বসে রয়েছে। বোঝা গেছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আরশাদ ভালোবাসার টানে তার দেশ, সমাজ, এমনকি নিজের ভাইয়ের জীবনকেও বিপন্ন করে সে ছুটছে, এবং তার ভাইও একজন নিঃস্বার্থ সাহসী চরিত্রের মতো তার ভাই আরশাদকে তার বান্ধবীকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। এবং ডায়ামেলিনকেও আমরা দেখতে পেলাম একজন ক্ষমতাশালী শাসকের দাসী। আরশাদ তাকে ভালোবাসে বলেই তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে তারা জীবনের একটা চরম ট্র্যাজেডির দিকে যেন এগিয়ে যাচ্ছে। এবং এই অংশটা পুরোপুরি একটা স্মৃতিচারণা, অতীতের কথা বলছে আরশাদ বর্তমান সময়ে বসে তার সেই হোয়াইটম্যান বা শ্বেতাঙ্গ ব্যক্তি, সেই যে বন্ধু তার। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। আর কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। লাগুনের পার্ট 9টা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লাগুনের পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।